আমি যখন গরম মুরগির রোস্টটা ওভেন থেকে বের করে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ননদ পেছন থেকে এত জোরে ধাক্কা দিল যে আমি নিজেকে সামলাতেই পারলাম না। এক নিমেষেই ফুটন্ত তেল ছিটকে পড়লো আমার হাত, বুক আর গলার উপর। মুহূর্তের মধ্যে মনে হলো পুরো শরীর যেন আগুনে পুড়ছে। আমি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়লাম। হাত থেকে রোস্ট ভর্তি সিরামিক্সের ডিশ ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে পড়লো গরম তেল, ভাঙা কাঁচ আর পোড়া মাংসের গন্ধ। আমি তখনও ব্যথায় ছটফট করছি। ঠিক সেই সময় আমার ননদ ধীরে ধীরে আমার কাছে এসে নিচু হয়ে কানের কাছে ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, আমার ভাই কাব্যকে আমাদের পরিবার থেকে কেড়ে নিয়েছিস, এটা শুধু শুরু। আজ শুধু একটা শিক্ষা দিলাম, এরপর কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তার কথাগুলো আমার শরীরের আগুনের চেয়েও বেশি পুড়িয়ে দিল। কাঁপতে কাঁপতে মোবাইলটা হাতে নিলাম। আঙ্গুলগুলো তেল আর ঘামে ভিজেছিল। বারবার ফোনটা হাত থেকে পিচ্ছিলে যাচ্ছিল। দুবার মেঝেতে পড়েও গেল। তবুও শেষ শক্তিটুকু দিয়ে স্ক্রিন আনলক করে 999 কল করলাম। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তবুও ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমার স্বামী কাব্য অর্ধেক উঠে দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে, কিন্তু সে স্থির। শাশুড়ি কাপটা হাতে নিয়ে নিশ্চুপ, শ্বশুর মাথা নিচু করে বসে আছেন। আর আমার ননদ দরজার পাশে দাঁড়িয়ে এমন ভাবে তাকিয়ে আছে যেন কিছুই ঘটেনি। ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠ, 999 বলুন। আমি কান্নার যন্ত্রণার মাঝে বললাম, আমার নাম মেঘলা, আমি ঢাকার মিরপুরে আমার শ্বশুর বাড়িতে আছি। আমার ননদ ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছে। গরম তেলে আমি পুড়ে গেছি, আর সে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। দয়া করে দ্রুত আসুন। ঘরে নীরবতা মুহূর্তে আরো ভারী হয়ে উঠল। প্রথমবারের মতো আমার ননদের মুখের আত্মবিশ্বাসটা মিলিয়ে যেতে শুরু করলো। কাব্য ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে কাপা গলায় বলল, মেঘলা তুমি কি করছো? আমি চোখের পানি মুছে তার দিকে তাকালাম। আজ শুধু সত্যিটাই বলছি। ননদ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও নিজেই পিছলে পড়েছে, ব্যথায় এখন যা খুশি বলছে। আমি ফোনটা আরো শক্ত করে ধরে বললাম, না, তুমি আমার কানের কাছে বলেছো এটা শুধু শুরু। 999 অপারেটর আমাকে শান্ত থাকতে বললেন, কোথাও পানি বা কোনো ওষুধ না লাগাতে বললেন, এবং জানালেন পুলিশ ও অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। কাব্য এবার আমার হাত ধরতে এগিয়ে এলো। আমি সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে দিলাম। না, এখন আর আমাকে ছোঁয়ার অধিকার তোমার নেই। আমি যখন আগুনে পড়ছিলাম তখন তুমি শুধু দাঁড়িয়ে দেখছিলে। কাব্যের চোখ ভিজে উঠলো। আমি বুঝতে পারিনি। আমি কষ্টে হেসে বললাম, মানুষ তার প্রিয়জনের চিৎকার না শুনে থাকতে পারে না। কাব্য, তুমি শুনছিলে কিন্তু বিশ্বাস করনি। শাশুড়ি ধীরে ধীরে বললেন, এসব ঘরের ব্যাপার, পুলিশ ডেকে পরিবারের মান সম্মান নষ্ট করো না। আমি বুকের জ্বালার চোখের জল নিয়ে বললাম, যে ঘরে একজন মানুষ আগুনে পুড়তে থাকে আর সবাই চুপচাপ বসে থাকে, সেই ঘরের আর কোনো সম্মান থাকে না। এবার ননদের মুখের রং পুরোপুরি বদলে গেল। ওপাশ থেকে অপারেটর জিজ্ঞেস করলেন, যিনি আপনাকে আঘাত করেছেন তিনি কি এখনো সেখানে আছেন? আমি এক দৃষ্টিতে ননদের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমার সামনেই দাঁড়িয়ে আছে। সে এক পা সামনে বাড়াতে কাব্য মাঝখানে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই বাহিরে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। সেই শব্দ শুনে প্রথমবারের মতো বুঝলাম ভয় কাকে বলে। না মান না, ভয়টা ছিল তাদের চোখে। কয়েক সেকেন্ড পর দরজার কলিং বেল বেজে উঠলো। আর ঠিক তখনই আমার হঠাৎ মনে পড়লো, ঘটনা শুরু হওয়ার অনেক আগে আমি মোবাইলে ভয়েস রেকর্ডার চালু করেছিলাম। আমার আত্মচিৎকার, ননদের হুমকি আর ঘরে উপস্থিত প্রত্যেকের নীরবতা, সবকিছু সাক্ষী হয়ে রইল সেই ছোট্ট ফোনটা। এবার আর সত্যিটা কেউ অস্বীকার করতে পারবে না। পুলিশের কলিং বেলের শব্দ পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কাব্য ধীরে ধীরে দরজা খুলতে 2জন পুলিশ সদস্য আর অ্যাম্বুলেন্সের মেডিকেল টিম ভেতরে ঢুকলো। আমাকে দেখে একজন পুলিশ দ্রুত বললেন, আপনি কি 999 কল করেছিলেন? আমি মাথা নাড়াতে মেডিকেল টিম আমার পুরো হাত, গলা আর বুক পরীক্ষা করতে শুরু করলো। ব্যথায় আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। এদিকে আমার ননদ হঠাৎ করে কান্নার অভিনয় শুরু করলো। স্যার, ও ভুল বুঝেছে, ও নিজেই পিছলে পড়েছে। পুলিশ শান্ত গলায় বললেন, সবাই এক এক করে কথা বলবেন, আগে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হবে। আমি কষ্ট করে মোবাইলটা বের করে বললাম, স্যার, একটা রেকর্ডিং আছে, দয়া করে এটা সংরক্ষণ করুন। পুলিশ ফোনটি নিয়ে রেকর্ডিং চালু করলেন। প্রথমে শোনা গেল আমার চিৎকার, তারপর স্পষ্ট ভেসে এলো ননদের কণ্ঠ, এটা শুধু শুরু, এরপর কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। ঘরের সবাই যেন পাথর হয়ে গেল। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ির হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। ননদের মুখের সব রং উধাও। সে কাপা গলায় বলল, আমি রাগের মাথায় বলেছিলাম। পুলিশ এবার কঠোর স্বরে বললেন, আপনি যা বলবেন তা নথিভুক্ত করা হবে। এরপর তারা উপস্থিত সবার পরিচয় লিখে নিলেন এবং ঘটনাস্থলের ছবি তুললেন। ভাঙ্গা সিরামিকের টুকরো, মেঝেতে ছড়িয়ে থাকা তেল আর পোড়া রোস্ট, সবকিছুর প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হলো। আমাকে স্ট্রেচারে তোলা হচ্ছিল। ঠিক তখন কাব্য আমার সামনে এসে দাঁড়ালো। চোখে অপরাধ বোধ স্পষ্ট। মেঘলা, একবার ক্ষমা করে দাও, আমি তোমার পাশে থাকবো।
আমি শান্ত চোখে তার দিকে তাকিয়ে বললাম, ক্ষমা একদিন হয়তো করতে পারবো, কিন্তু আজকের এই নীরবতা কোনোদিন ভুলতে পারবো না। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে গেল, সাইরেন বাজতে বাজতে গাড়ি হাসপাতালের দিকে ছুটে চলল। আমি জানালার কাছে মাথা ঠেকিয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, আজ আমার শরীর পুড়েছে, কিন্তু হয়তো এই আগুনই বহুদিনের চাপা সত্যকে আলো এনে দিবে। হাসপাতালের কেবিনে তখন গভীর রাত, চারপাশে শুধু মনিটরের শব্দ আর স্যালাইনের ফোঁটা পড়া টুপটাপ আওয়াজ। মেঘলার চোখ খুলতে বুকের ভেতর তীব্র জ্বালা অনুভব হলো। গলা, হাত আর বুক মোটা ব্যান্ডেজে ঢাকা। সামান্য নড়াচড়া করলে মনে হচ্ছে শরীরের প্রতিটি কোষ আগুনে জ্বলছে। ঠিক তখনই দরজায় নক পড়লো। দুজন পুলিশ কর্মকর্তা ভেতরে ঢুকলেন। একজন শান্ত গলায় বললেন, আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনার প্রাথমিক জবানবন্দি নিতে চাই। মেঘলা ধীরে মাথা নাড়ল, সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত বলল। কিভাবে ননদ বারবার তাকে অপমান করত, কিভাবে কাব্য সব দেখেও নীরব থাকতো, আর কিভাবে সেদিন ইচ্ছে করে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। সব কথা মনোযোগ দিয়ে লিখে নিলেন কর্মকর্তারা। শেষে একজন বললেন, আপনার দেওয়া ভয়েস রেকর্ডিংটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। মেঘলা শুধু বলল, আমি শুধু চাই সত্যিটা চাপা না পড়ুক। ওদিকে থানায় বসে ননদের মুখের আত্মবিশ্বাস আর আগের মতো নেই। সে বারবার একই কথা বলছে, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। তদন্ত কর্মকর্তা টেবিলের উপর ফোনটি রেখে রেকর্ডিং চালালেন। ঘরে ভেসে এলো সেই কণ্ঠ, এটা শুধু সুর। ননদের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। সে মাথা নিচু করে বসে রইল, কোনো উত্তর দিতে পারল না। এদিকে কাব্য হাসপাতালের করিডোরে একা বসেছিল। তার চোখে এক ফোঁটা ঘুম নেই। বারবার মেঘলা সেই কথাগুলো কানে বাজছে। তুমি শুধু দাঁড়িয়ে দেখছিলে। এই বাক্যটি যেন তার বুকের ভেতরে ছুরি হয়ে বেঁচছিল। সে বুঝতে পারছিল শুধু তার বোন নয়, তার নিজের নীরবতাও আজ অপরাধের অংশ হয়ে গেছে। ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা তার সামনে এসে বসলেন। আপনি কি ঘটনার প্রত্যক্ষদর্শী? কাব্য কিছুক্ষণ চুপ থেকে বলল, জি। আপনি কি সত্য বলবেন? কাব্য চোখ বন্ধ করলো। তার সামনে ভেসে উঠল দুটি মুখ। একদিকে জন্মের পর থেকে আগলে রাখা বোন, অন্যদিকে সেই স্ত্রী যে আগুনে পুরো সত্য লুকায়নি। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে বলল, আমার বোন ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। পুলিশ কর্মকর্তা কলম থামিয়ে তার দিকে তাকালেন। আপনি নিশ্চিত? জি, আমি সব দেখেছি। এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে কাব্যের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বাড়িতে তখন অন্য পরিবেশ। শাশুড়ি বারবার বলছেন, পরিবারের ছেলে নিজের বোনের বিরুদ্ধে সাক্ষী দিবে। শ্বশুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যেদিন অন্যায়কে সমর্থন করেছিলাম সেদিন এই দিনে শুরু হয়েছিল। প্রথমবারের মতো তিনি নিজের ভুল স্বীকার করলেন। পরদিন সকালে হাসপাতালে মেঘলার বাবা মা এলেন। মেয়েকে এই অবস্থায় দেখে তার বাবা মা ভেঙে পড়লেন। বাবা শুধু মেয়ের হাত ধরে বললেন, এবার আর কোনো আপোষ নয়। মেঘলার চোখ ভিজে উঠল। সে বুঝলো এবার আর সে একা নয়। ঠিক দুপুরে তদন্ত কর্মকর্তা আবার হাসপাতালে এলেন। তার হাতে একটি খাম। তিনি বললেন, ফরেনসিক বিভাগের প্রাথমিক রিপোর্ট এসেছে। মেঘলার বুক ধক করে উঠল। রিপোর্টে লেখা, ভয়েস রেকর্ডিংয়ে কোনো কাটাছেড়ার প্রমাণ পাওয়া যায়নি। রেকর্ডিংটি স্বাভাবিক ও ধারাবাহিক। এই খবর শুনে মেঘলার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। এতদিন পরে প্রথমবার তার মনে হলো সত্যের একটা শক্তি আছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক সন্ধ্যার দিকে হাসপাতালের রিসিপশন থেকে ফোন এলো। ম্যাডাম, একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। মেঘলা অবাক হলো, কে? রিসিপশন থেকে উত্তর এলো, তিনি নিজের পরিচয় দিতে চাননি, শুধু বলেছেন আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটা তিনি জানেন। মেঘলার বুকের ভেতর কেঁপে উঠল। কিছুক্ষণ পর দরজায় ধীরে ধীরে একজন মধ্যবয়সী নারী এসে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত এক অপরাধ বোধ। তিনি কাপা গলায় বললেন, তোমার উপর যে হামলা হয়েছে সেটা শুধু রাগের কারণে নয়, এর পেছনে আরো পুরনো একটা কারণ আছে। মেঘলা বিস্ময়ে তাকিয়ে রইল। নারীটি ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করে তার হাতে দিলেন। ছবিটিতে কাব্য, তার ননদ আর এক অচেনা ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে। মেঘলা ছবিটার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল, কারণ ছবির পেছনে মাত্র একটি লাইন লেখা ছিল, যাকে সবাই মৃত ভেবেছিল সে এখনো বেঁচে আছে। মেঘলার হাত কাঁপছিল। ছবিটার দিকে যতবার তাকাচ্ছিল ততবার তার মনে হচ্ছিল এই ছোট্ট মেয়েটিকে সে কোথাও যেন আগে দেখেছে, কিন্তু কোথায় মনে করতে পারছিল না। সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী নারীটি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তার চোখ লাল, যেন বহুদিনের জমে থাকা অপরাধবোধ আজ আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। মেঘলা নিচু গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? নারীটি দীর্ঘশ্বাস ফেললেন। আমার নাম শারমিন। আমি তোমাদের পরিবারের আত্মীয় নই, কিন্তু এই পরিবারের এমন একটা সত্য জানি যেটা এত বছর ধরে সবাই লুকিয়ে রেখেছে। মেঘলা চুপচাপ শুনতে লাগলো। শারমিন ব্যাগ থেকে আরো একটি পুরনো ছবি আর কিছু কাগজ বের করলেন। আজ থেকে প্রায় 20 বছর আগে এই বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছিল। সবাই বলেছিল ছোট্ট মেয়েটি মারা গেছে, কিন্তু সত্যি কথা হলো সে মারা যায়নি। মেঘলার বুক ধরফর করে উঠল। তাহলে সে কোথায়? শারমিন বললেন, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ সেই ঘটনার জন্য পরিবারের একজন দায়ী করা হলো পুরো পরিবারের সম্মান নষ্ট হয়ে যেত। ঠিক তখনই দরজার বাইরে কাব্যের কণ্ঠ শোনা গেল। মেঘলা, আমি ভেতরে আসতে পারি? শারমিন হঠাৎ চুপ করে গেলেন। কাব্য ভেতরে ঢুকে শারমিনকে দেখে অবাক হয়ে গেল। আপনি এখানে? শারমিন শুধু বললেন, এতদিন যা লুকিয়ে রেখেছ আর লুকিয়ে রেখো না, সত্য একদিন না একদিন বের হয়ই। কাব্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে মেঘলার দিকে তাকালো। আমি সব জানতাম না, কিন্তু কিছু বিষয় নিয়ে আমার সন্দেহ ছিল। মেঘলা কষ্ট ভরা
চোখে বলল, তুমি আর কত সত্য আমার কাছ থেকে লুকিয়েছো? কাব্য কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখনই তদন্তকারী পুলিশ কর্মকর্তা কেবিনে ঢুকলেন। তিনি জানালেন, আপনার ননদকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হবে। এই খবর শুনে মেঘলা কিছুক্ষণ নিশ্চুপ রইল। তার মনে প্রতিশোধের আনন্দ এলো না, শুধু মনে হলো অন্যায়ের একটা জবাব অন্তত আইনের মাধ্যমে শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তা আবার বললেন, আরো একটা বিষয় আছে। বাড়ির রান্নাঘরের সিসিটিভির হার্ড ড্রাইভ আমরা উদ্ধার করেছি, সেটি পরীক্ষা করা হবে। যদি ফুটেজ থাকে তাহলে ঘটনা আরো পরিষ্কার হবে। কাব্য বিস্ময়ে বলল, রান্নাঘরের সিসিটিভি ছিল, তবে ঘটনার পর সেটি খুলে ফেলা হয়েছিল। ঘরের সবাই একে অন্যের দিকে তাকিয়ে রইল। তাহলে কি কেউ প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিল? শারমিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বেরিয়ে যাওয়ার আগে তিনি মেঘলার হাতে একটি ভাঁজ করা চিঠি দিলেন। সব প্রশ্নের উত্তর এতে নেই, কিন্তু শুরুটা আছে। যখন একা থাকবে তখন পড়বে। মেঘলা চিঠিটা শক্ত করে ধরে রইল। সেদিন গভীর রাতে সবাই চলে যাওয়ার পর সে খামটি খুলল। ভেতরে একটা মাত্র লাইন লেখা, যে মেয়েটিকে সবাই মৃত বলেছিল সে তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যা তুমি কল্পনাও করনি। চিঠির নিচে একটি ঠিকানা। মেঘলা বুঝতে পারল এই গল্প এখনো শেষ হয়নি, বরং সত্যিকারের রহস্যের শুরু। হাসপাতালের কেবিনে তখন রাত প্রায় 12:30। সবাই চলে যাওয়ার পর মেঘলা আবার চিঠিটা হাতে নিল। একটা ঠিকানা, ঢাকার পুরনো একটা এলাকার নাম, আর নিচে লেখা, সত্য জানতে চাইলে একা এসো, কাউকে বিশ্বাস করো না। মেঘলার বুকের ভেতর অজানা একটা শঙ্কা জন্ম নিল। ঠিক তখনই দরজায় নক পড়ল। সে ভেবেছিল নার্স এসেছে, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকলো তদন্ত কর্মকর্তা। তিনি বললেন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। মেঘলা অবাক হয়ে তাকালো। কি হয়েছে? কর্মকর্তা ফাইল খুলে বললেন, আপনার শ্বশুর বাড়ির রান্নাঘরের সিসিটিভি হার্ড ড্রাইভ থেকে কিছু ভিডিও উদ্ধার হয়েছে। পুরোটা নয়, কিন্তু ঘটনার কয়েক মিনিট আগের ফুটেজ পাওয়া গেছে। মেঘলা নিঃশ্বাস আটকে গেল। কি দেখা গেছে? কর্মকর্তা ধীরে ধীরে বললেন, ভিডিওতে দেখা গেছে আপনার ননদ রান্নাঘরে একা ঢুকে কয়েক মিনিট ধরে আপনার যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। তারপর আপনি ট্রে হাতে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে আপনার পেছনে যায়। মেঘলার চোখ বন্ধ হয়ে এলো। এতদিন ধরে যে সত্যের জন্য সে লড়েছে আরেকটি প্রমাণ মিলেছে। ঠিক তখনই কর্মকর্তা আরেকটি কথা বললেন, তবে আরো একটা বিষয় আছে যা আমাদের অবাক করেছে। কি বিষয়? ভিডিওতে দেখা গেছে আপনার শাশুড়িও সব দেখেছিলেন, কিন্তু তিনি কাউকে থামানোর চেষ্টা করেননি। মেঘলার বুকটা হু হু করে উঠল। সে কষ্টে করে বলল, মানে সবাই জানতো? কর্মকর্তা কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করলেন। পরদিন সকালে কাব্য হাসপাতালে এলো। তার হাতে একগুচ্ছ সাদা গোলাপ। মেঘলা তাকালোও না। কাব্য ফুলগুলো টেবিলে রেখে বলল, আমি জানি এই ফুল দিয়ে আমার ভুলের ক্ষমা হবে না। মেঘলা শান্ত গলায় বলল, ক্ষমা চাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও। জিজ্ঞেস করো, আমি যখন মেঝেতে পড়ে আগুনে পুড়ছিলাম তখন তোমার প্রথম চিন্তা কি ছিল? কাব্য দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কাকে? কাব্যের গলাটা শুকিয়ে গেল। আমার পরিবারকে হারানোর ভয়। মেঘলা তিক্ত হেসে বলল, আর আমাকে হারানোর ভয় হয়নি? কাব্য কোনো উত্তর দিল না। তার নীরবতায় উত্তর হয়ে রইল। এদিকে থানায় ননদকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তদন্ত কর্মকর্তা সিসিটিভির স্থির চিত্র তার সামনে রাখলেন। এখনো বলবেন এটা দুর্ঘটনা? ননদ ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে হেসে উঠল। কক্ষে উপস্থিত সবাই অবাক। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি ধাক্কা দিয়েছি। ঘরের সবাই স্তব্ধ। কিন্তু পরের কথাটা শুনে আরো বড় ধাক্কা খেলো। তবে আমি একা এটা করিনি। তদন্ত কর্মকর্তা চমকে উঠে বললেন, আপনি কি বলতে চাইছেন? ননদ মাথা তুলল। যদি সব বলি তাহলে এই পরিবারের আরো একজনের জীবন শেষ হয়ে যাবে। ঘরে নীরবতা নেমে এলো। কার কথা বলছেন? ননদ ঠোঁটে রহস্যময় হাসি এনে বলল, যে মানুষটা সবাইকে ভালো সাজে সেই আমাকে থামায়নি। সেদিন সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা হাসপাতালে এসে মেঘলাকে শুধু একটা কথাই বলল, মামলাটা আমাদের ধারণার চেয়েও জটিল। মেঘলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন? তিনি বললেন, আপনার ননদ দাবি করেছে এই ঘটনায় আরেকজন জড়িত। আমরা এখন সেই দাবির সত্যতা যাচাই করছি। মেঘলার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কে সেই মানুষ? শাশুড়ি, শ্বশুর নাকি কাব্য? ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা বার্তা এলো। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছো সত্যিটা তার মধ্যে লুকিয়ে আছে। মেঘলার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে ধীরে ধীরে মাথা তুলে দেখলো কেবিনের দরজার বাইরে কাব্য দাঁড়িয়ে আছে। তার চোখে জল, কিন্তু আজ প্রথমবার মেঘলার মনে প্রশ্ন জাগলো, কাব্য কি সত্যিই নির্দোষ? সারা রাত মেঘলার চোখে ঘুম এলো না। ফোনে আসা সেই বার্তাটা বারবার পড়ছিল সে। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছো সত্যিটা তার মধ্যে লুকিয়ে আছে। কাব্যের মুখটা বারবার ভেসে উঠছিল। না, সে কি সত্যিই কিছু লুকাচ্ছে, নাকি কেউ ইচ্ছে করে তাদের দুজনের মধ্যে অবিশ্বাস তৈরি করতে চাইছে? ঠিক তখনই কেবিনের দরজায় টোকা পড়লো। নার্স ভেতরে এসে বলল, আপনার জন্য একজন ভিজিটর এসেছে। মেঘলা অবাক হয়ে গেল। কে? তিনি নিজের পরিচয় দিতে চাননি। কয়েক মুহূর্তের পর এক যুবক ভেতরে ঢুকলেন। তার বয়স 30-এর কাছাকাছি। তিনি শান্ত গলায় বললেন, আমি সাংবাদিক, এই ঘটনার বিষয়ে কিছু তথ্য পেয়েছি। মেঘলা সতর্ক হয়ে গেল। কি তথ্য? লোকটি একটি খাম এগিয়ে দিল। ভেতরে কয়েকটা প্রিন্ট করা ছবি। একটা ছবিতে দেখা যাচ্ছে ঘটনার আগের দিন কাব্যের বোন একটা অচেনা মানুষের সঙ্গে একটা ক্যাফেতে বসে কথা বলছে। আরেকটি ছবিতে সেই মানুষটি শ্বশুরবাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। মেঘলা জিজ্ঞেস করলো, এই মানুষটি কে? সাংবাদিক মাথা নাড়লেন। এটাই আমি এখনো জানতে পারিনি, তবে মনে হচ্ছে ঘটনা পুরোপুরি পারিবারিক ঝগড়া নয়। তিনি চলে যাওয়ার আগে বললেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, আর কাউকে অকারণে দোষও দেবেন না।
সেদিন বিকেলে তদন্ত কর্মকর্তা আবার হাসপাতালে এলেন। তার হাতে নতুন একটা প্রতিবেদন। তিনি বললেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আপনার পুরা ক্ষত গুরুত্ব হলেও আপনি এখন স্থিতিশীল। আর সিসিটিভির ফুটেজের ধাক্কার মুহূর্তটি পুরোপুরি ধরা না পড়লেও আগের ঘটনাগুলো তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। মেঘলা মাথা নাড়ল। ঠিক তখনই কাব্য ভেতরে এলো। সে ধীরে ধীরে বলল, আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই। তদন্ত কর্মকর্তা বাহিরে চলে গেলেন। কাব্য অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? মেঘলা সোজা উত্তর দিল, আমি এখন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছি না। কাব্য মাথা নিচু করে রইল। তুমি ঠিকই করছো, কারণ আমার একটা ভুল আমি এতদিন তোমার কাছে লুকিয়েছি। মেঘলার বুক ধক করে উঠলো। কি ভুল? কাব্য ধীরে ধীরে বলল, ঘটনার 1 সপ্তাহ আগে আমার বোন আমাকে বলেছিল সে তোমাকে এই বাড়িতে থাকতে দেবে না। আমি ভেবেছিলাম ও শুধু রাগের মাথায় বলছে, তাই তোমাকে কিছু বলিনি। মেঘলা স্তব্ধ হয়ে গেল। তুমি জানতেই যে ওর মধ্যে রাগ জমে আছে? হ্যাঁ, কিন্তু আমি ভাবিনি বিষয়টা এত দূর যাবে। মেঘলা চোখ বন্ধ করলো। তোমার এই নীরবতায় আজ আমাকে হাসপাতালের বিছানায় এনে শুয়ে দিয়েছে। কাব্যের চোখ ভিজে উঠলো। আমি জানি, আর সেই ভুলের শাস্তি আমি সারা জীবন বয়ে বেড়াবো। ওদিকে থানায় তদন্ত চলছিল। পুলিশ জানতে পারলো ঘটনার আগের সপ্তাহে পরিবারের সদস্যদের মধ্যে একাধিক তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু সেগুলো থেকে এখনই নিশ্চিতভাবে পরিকল্পিত হামলার সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তদন্ত কর্মকর্তা বললেন, প্রমাণ যা বলবে আমরা সেটাই অনুসরণ করব। রাতে মেঘলা আবার সেই পুরনো ছবিটা হাতে নিল। ছবির পেছনে লেখা ছিল, সত্য সবসময় দেখা যায় না, কিন্তু লুকিয়েও থাকে না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। ফোন ধরতে ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। ছবির ছোট্ট মেয়েটিকে খুঁজবেন না, কারণ সে নিজেই খুব শিগগিরই আপনার সামনে আসবে। মেঘলা কিছু বলার আগেই লাইন কেটে গেল। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই রহস্যের শেষ এখনো অনেক দূর। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন সকাল থেকে মেঘলার বুকের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। ডাক্তার শেষবারের মতো ব্যান্ডেজ পরীক্ষা করে বললেন, শারীরিক ক্ষত ধীরে ধীরে সেরে যাবে, কিন্তু মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লাগবে। নিয়মিত চিকিৎসা চালিয়ে যাবেন। মেঘলা মৃদু হেসে মাথা নাড়ল। হাসপাতালের গেটের বাইরে বের হতেই তার বাবা গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিলেন। কাব্য কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তার চোখে অনিদ্রার ছাপ। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে চাই। মেঘলা শান্ত গলায় বলল, কোন বাড়ি? কাব্য থেমে গেল। মেঘলা আবার বলল, যে বাড়িতে আমার চিৎকার শুনেও কেউ এগিয়ে আসেনি, সেই বাড়ি আর আমার নয়। কাব্য কোনো কথা বলতে পারল না। 2 দিন পর থানায় মেঘলার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হলো। তদন্ত কর্মকর্তা বললেন, আপনার ভয়েস রেকর্ডিং, সিসিটিভির আংশিক ফুটেজ এবং সাক্ষ্য সব মিলিয়ে মামলাটি এখন অনেক শক্ত অবস্থায় আছে। ঠিক তখন দরজা খুলে কাব্য ভেতরে ঢুকলো। সে বলল, আমি সাক্ষ্য দিতে এসেছি। ঘরে উপস্থিত সবাই তার দিকে তাকালো। তদন্ত কর্মকর্তা জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন? মিথ্যা সাক্ষ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাব্য ধীর গলায় বলল, আজ আমি সব সত্য বলবো। সে একে একে জানালো কিভাবে তার বোন বহুদিন ধরে মেঘলাকে অপমান করত, কিভাবে ঘটনার দিন সে ধাক্কা দেওয়ার দৃশ্য দেখেছিল, আর কিভাবে ভয় এবং পারিবারিক চাপে সে প্রথম কয়েক মিনিট কিছুই করেনি। বয়ান শেষ হতেই কাব্যের চোখ ভিজে উঠল। মেঘলা প্রথমবার তার দিকে তাকালো। ক্ষমা নয়, কিন্তু অন্তত সত্য বলার সাহস সে দেখিয়েছে। সেদিন সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা মেঘলাকে একটি খবর দিলেন, আপনার ননদ আজ আংশিক স্বীকারোক্তি দিয়েছে। মেঘলা চুপ করে শুনছিল। সে বলেছে আপনার আঘাত করার উদ্দেশ্য ধাক্কা দিয়েছিল, তবে হত্যা করার পরিকল্পনা ছিল এমন দাবি সে অস্বীকার করেছে। বিষয়টি আদালতে নির্ধারিত হবে। মেঘলা দীর্ঘশ্বাস ফেললো। সে বুঝলো সামনে এখনো দীর্ঘ আইনি লড়াই। রাত গভীর হলে মেঘলা নিজের ডায়েরি খুললো। প্রথম পাতায় লিখলো, কখনো কখনো মানুষ আগুনে পুড়ে নয়, প্রিয় মানুষের নীরবতা ভেঙে যায়, কিন্তু ভেঙে যাওয়া মানুষের শেষ হয়ে যাওয়া নয়, সেখান থেকে আবার দাঁড়িয়ে ওঠা যায়। কলম নামিয়ে রাখতে তার ফোনে একটি বার্তা এলো, আগামীকাল আদালতে নতুন একজন সাক্ষী হাজির হবে। সেই সাক্ষ্য পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। মেঘলা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। নতুন সাক্ষী কে? সে কি দেখেছে? আর তার সাক্ষ্য কি সত্যি সবকিছু বদলে দেবে? পরদিন সকালে ঢাকার আদালত চত্বরের মানুষের ভিড়। সাংবাদিক, আইনজীবী, কৌতূহলী মানুষ সবাই একটাই মামলার কথা বলছে। গরম তেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, শ্বশুর বাড়ির বিরুদ্ধে মামলা। মেঘলা বাবার হাত ধরে আদালতের ভেতরে ঢুকলো। তার পোড়া হাতের দাগ এখনো স্পষ্ট। অন্যদিকে কাব্য মাথা নিচু করে আদালতের এক কোণে দাঁড়িয়েছিল। আর সে আসামি নয়, আবার পুরোপুরি নির্দোষও নয়, কারণ তার নীরবতা আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর বিচারক এজলাসে বসলেন। রাষ্ট্রপক্ষ একে একে প্রমাণ উপস্থাপন করলো। প্রথমে ভয়েস রেকর্ডিং। পুরো আদালত নীরব হয়ে শুনলো। এটা শুধু শুরু, এরপর কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তারপর দেখানো হলো সিসিটিভির উদ্ধার হওয়া ফুটেজে দেখা গেল ননদ ইচ্ছে করে মেঘলার পেছনে এগিয়ে যাচ্ছিল। যদিও ধাক্কার মুহূর্তটি পুরোপুরি দেখা যায়নি, তবুও ঘটনা প্রবাহ স্পষ্ট ছিল। এরপর কাব্যকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। সে কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি সত্য লুকিয়ে বড় ভুল করেছি। আমি নিজের চোখে দেখেছি আমার বোন মেঘলাকে ধাক্কা দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর বদলে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। সেই ভুলের জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আদালত কক্ষে ফিসফিস শুরু হয়ে গেল। এরপর মেঘলাকে ডাকা হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, শুধু ছিল ধীরতা। আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই কেউ যেন আর পরিবারের
পরিবারের সম্মানের নামে অন্যায় চাপা না দেয়? ঘরের সবাই চুপচাপ শুনছিল। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে নতুন সাক্ষীকে ভেতরে আনলেন। তিনি ছিলেন সেই গৃহকর্মী যিনি ঘটনার দিন রান্নাঘরের পাশের ঘরে কাজ করছিলেন। তিনি বললেন, আমি দেখেছি ম্যাডাম রোস্ট নিয়ে বের হওয়ার পর আপা ইচ্ছে করে ধাক্কা দেয়। আমি ভয়ে কিছু বলতে পারিনি। তার সাক্ষ্য আদালতের আগের প্রমাণগুলোকে আরো শক্ত করলো। ননদ অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অবশেষে বিচারক জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু বলতে চান? ননদ কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, এত বড় দুর্ঘটনা হয়ে যাবে ভাবিনি, আমি অপরাধ করেছি। আদালত নীরব হয়ে গেল। বিচারক বললেন, অপরাধ ছোট বা বড় নয়, ইচ্ছাকৃত সহিংসতার ফল ভয়াবহ হতে পারে। এরপর তিনি মামলার রায় ঘোষণা করলেন। ননদের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হলো এবং আইনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হলো। আদালত একই সঙ্গে মন্তব্য করলেন যে পারিবারিক সহিংসতা বা নির্যাতনকে ঘরের ব্যাপার বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। রায় ঘোষণার পর আদালতের বাইরে কাব্য মেঘলার সামনে এসে দাঁড়ালো। তার চোখ ভেজা। আমি জানি তোমাকে ফিরে পাওয়ার অধিকার আমি হারিয়েছি, তবু একটা কথা বলতে চাই, আমাকে ক্ষমা করতে পারবে? মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, ক্ষমা মানে অতীত মুছে ফেলা নয়। আমি তোমাকে ঘৃণা করে বাঁচতে চাই না, তাই ক্ষমা করছি, কিন্তু বিশ্বাস সেটা নতুন করে অর্জন করতে হয়। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানতো এর উত্তর তার প্রাপ্য। কয়েক মাস পর মেঘলার পোড়া দাগ পুরোপুরি মিলিয়ে যায়নি, কিন্তু তার মুখে আবার হাসি ফিরেছে। সে নির্যাতনের শিকার নারীদের জন্য কাজ শুরু করলো, যাতে কেউ অন্যের মুখে একা না থাকে। একদিন সে নিজের ডায়েরি শেষ পাতায় লিখলো, যে আগুন একদিন আমাকে পুড়িয়ে দিয়েছিল, আর সেই আগুনই আমাকে সাহসী হতে শিখিয়েছে। নীরবতা কখনো অন্যায় থামায় না, সত্য বলার সাহস মানুষকে মুক্ত করে। ডায়েরির পাতা বন্ধ করে মেঘলা জানালার বাহিরে তাকালো। সূর্যের আলো ধীরে ধীরে পুরো ঘর ভরে দিচ্ছিল। সে মৃদু হেসে মনে মনে বলল, এবার সত্যিই শেষ, এবার আমি নতুন করে বাঁচবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।